নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই 123 স্টোরি টাইমে। আজকের গল্প জীবন সাথী, কলমে পূর্ণিমা চক্রবর্তী। গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। সারা জীবন চাকরি করলেন কলকাতায়, কিন্তু শান্ত পরিবেশে থাকবেন বলে বাড়ি কিনলেন বোলপুরে। বোলপুরের সেই একতলা একটা বাড়ির বাসিন্দা হলেন স্বামী স্ত্রী বিদ্যুৎ সেন ও অনুরাধা সেন। অনেকগুলো বছর কেটে গেছে। এখন স্বামীর বয়স ৭৮ এবং স্ত্রীর বয়স ৭৫। সন্ধে হয়ে এসেছে। দুপুরে ভাত খেয়ে একটু ঘুম না দিলে হয় না। আজ উঠতে দেরি হয়ে গেল। অনুরাধা দেবীর ধড়ফড় করে উঠতে গিয়ে মাথাটা ঘুরে গেল। একটু বসে আবার উঠলেন। বয়স বাড়ছে, এমনটা তো হবেই, এতে অবাক হবার কিছু নেই। একটা ঠিকে ঝি আছে রাধা, সকালবেলা একবারই আসে। অনুরাধা তাড়াতাড়ি রান্না করে সব বাসন নামিয়ে দেন। রাধা ঘর দোর পরিষ্কার করে কাপড় কেচে বাসন মেজে চলে যায়, আবার পরের দিন আসে। অনুরাধা এই বয়সেও রান্না করেন। রান্নার লোক রাখার ক্ষমতা তাদের নেই। সামান্য মাইনের সরকারি চাকরি করতেন বিদ্যুৎ সেন। সেই টাকায় 2 ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন। নিজে কিছু পেনশন পান, তাতেই সংসার চালান অনুরাধা দেবী। যা একটু জমা পুঁজি আছে সেটাতে হাত দেন না, বুড়ো বয়সে অসুখ বিসুখের কথা ভেবে। ছেলেরা মাঝে মধ্যে আসে, যে যার কাজ নিয়ে ব্যস্ত। একজন থাকে দুর্গাপুরে আর একজন ভিলাইয়ে, বিবাহিত দুজনেই। কাজেই ওনাদের দায়িত্ব শেষ। আজ ঘুম থেকে উঠেই অনুরাধাকে বললেন, চা করো। অনুরাধা, যাচ্ছি, জানি তো চা করতে হবে, এতে বলার কি আছে। উঠতে উঠতেই তোমার সব চাই, এটা বোঝো না যে আমারও বয়স বেড়েছে, চলতে ফিরতে কষ্ট হয়। তুমি তো বলেই খালাস। বিদ্যুৎবাবু, রেগে যাও কেন? একটা রান্নার লোক রাখলেই তো পারো, কতবার বলেছি। অনুরাধা, আমার মুখ খুলিও না, তোমার মুরদ আমার জানা আছে। এত কথা আদান প্রদানের পরেও অনুরাধা 1 কাপ চা আর 2টো বিস্কিট বিদ্যুৎবাবুর হাতে ধরিয়ে দিলেন, আর নিজেও 1 কাপ চা নিয়ে বসলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা একটা কথা বলো, আমরা বেঁচে আছি কেন? কার জন্য? আমাদের তো সব কাজ শেষ, আমাদের প্রয়োজন শেষ। শরীর অচল, তবু কষ্ট করে যা হোক কিছু রান্না করছি, খাচ্ছি। আমার আর বাঁচার কোনো আগ্রহই নেই। সারা জীবন খেটে মরলাম, আরাম কিছু পেলাম? বিদ্যুৎবাবু, আমার বাঁচার ইচ্ছে আছে, একদিন তো মরবই। অনুরাধা, তোমার আর দুঃখ কিসের? দিব্যি বসে বসে খেতে পাচ্ছ, সময়ে চা জল খাবার সবই পেয়ে যাচ্ছ। আমি আছি বলেই বুঝতে পারছো না। যেদিন থাকবো না সেদিন বুঝবে কত ধানে কত চাল। তখন সেই সুর সুর করে ছেলেদের দ্বারস্থ হবে পেটের জ্বালায়। এখন তো যেতে চাও না, তাতে তোমার নাকি স্বাধীনতা থাকে না, বন্ধু পাও না, আড্ডা জমে না। কিন্তু আমার কথা তো ভাবো না। ছেলেদের কাছে গেলে আমার একটু আরাম হয়, আমার আরাম করাটা আবার তোমার সহ্য হয় না। ওদের সামর্থ্য আছে, চাকর বাকর আছে, বৌমারা আরামেই আছে, যার যেমন কপাল। বিদ্যুৎবাবু, কি পাওনি তুমি? নিজে স্বাধীনভাবে থেকেছ, আমার বাবা মাকে দেখতে হয়নি। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই, আমাদের বিয়ের কয়েক বছরের মধ্যেই ওরা মারা যান। মনের মতো করে ছেলে মানুষ করেছ, আর কি চাই? অনুরাধা, অনেক পেয়েছি, আর কথা বাড়িয়ে লাভ নেই। রাত 9টা বেজে গেল, খেয়ে নাও। সব গুছিয়ে শুতে 10টা বাজবে। বড় ছেলে সেদিন রাতে ফোন করে বলল, এবার আর একা থেকো না, ছোটর কাছে যাও। বয়স কত হলো মনে আছে তো? আমি বলে দেব, দুর্গাপুর তো কাছেই, গাড়ি করে এসে তোমাদের নিয়ে যাবে। ওর মেয়ে এবার +2 দেবে, তারপর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জয়েন্টে বসবে। কাজেই বুঝতে পারছো কত চিন্তা ওদের। আর দেরি করো না, ভেবে বলো আমায়। রাখলাম, সাবধানে থেকো। অনুরাধা
ফোনটা রাখতেই বিদ্যুৎবাবু জিজ্ঞেস করলেন, কি বলল বড় খোকা? অনুরাধা, কি আর বলবে, বলল ছোটোর কাছে যাও, বয়স হয়েছে আর একা একা থেকো না, ভেবে নাও, কয়েকদিন পর আবার ফোন করবে বলল। বিদ্যুৎবাবু, কেন ছোটোর ঘাড়ে ফেলবে আমাদের? নিজে নিয়ে যেতে পারে না? বলে দিও আমরা কোথাও যাব না, এখানেই থাকবো, মরি যদি এখানেই মরব। অনুরাধা, ঠিক আছে, এবার চলো শুয়ে পড়ি, তুমি তো ঘুমের ওষুধ খেয়েছো, ঘুমিয়ে পড়ো এবার। কয়েকদিন থেকে অনুরাধার শরীরটা ভালো যাচ্ছে না, একটু জ্বর জ্বর ভাব, সারা গায়ে ব্যথা, তবু কাজের বিরাম নেই। বিদ্যুৎবাবু শোবার সময় অনুরাধাকে একটা ট্যাবলেট দিলেন জ্বর কমার আর গায়ের ব্যথা কমানোর জন্য। ওষুধ খেয়ে অনুরাধা শুয়ে পড়লেন। সকালে উঠে অনুরাধার শরীরটা বেশ চাঙ্গা মনে হলো। দ্বিগুণ ফুর্তিতে কাজ শুরু করলেন। বিছানা ঝেড়ে চাদর পাল্টে চা বানিয়ে দুজনে ড্রয়িং রুমে এসে চা নিয়ে বসলেন। এমন সময় ছোট ছেলের ফোন এলো। অনুরাধা ফোন ধরতেই বলল, কেমন আছো তোমরা? আমি কি যাব তোমাদের আনতে? দাদার সাথে কথা হয়েছে আমার, এই বয়সে আর একা থেকো না, আমার কাছে কিছুদিন থাকো, তারপর দাদার কাছে যেও। অনুরাধা ব্যাপারটা বুঝে বললেন, এই বয়সে টানাটানি আর ভালো লাগে না, এখানেই বেশ আছি, পরে যদি মনে হয় তখন যাব, আমাদের জন্য চিন্তা করতে হবে না। এই বলে ফোনটা কেটে দিলেন। বিদ্যুৎবাবু তাদের কথোপকথন থেকে আঁচ করে নিলেন কথার সারমর্ম। তাই বললেন, পার্মানেন্ট কেউ রাখবে না, ঠিক বলেছ, এখানেই আমরা বেশ আছি। অনুরাধা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যতদিন হাঁটাচলা করতে পারছি ততদিন ভালো, শরীর বিছানা ধরলে তখন এই বুলি বেরোবে তো। তোমার মন রাখতেই আমি ছোটকে এই কথাগুলো বললাম, জানি তুমি কোথাও যেতে চাও না। বিদ্যুৎবাবুও হয়তো মনে মনে ভয় পেলেন, কিন্তু উনি ভাঙবেন তবু মচকাবেন না, তাই বললেন, যখন হবে তখন দেখা যাবে। অনুরাধা বললেন, আজ একটু বাজারে যাও, একটু কুচো চিংড়ি পেলে নিয়ে এসো, খুব খেতে ইচ্ছে করছে, সর্ষে দিয়ে ঝাল করব, রাধা এসে বেছে দেবে। ফিরে এসে জল খাবার খেও, কাছের বাজারেই যেও, না পেলে দূরে যেও না। সেদিন খুব গুছিয়ে রান্না করলেন, শুক্তো, আলু পোস্ত আর চিংড়ি মাছের ঝাল, খুব তৃপ্তি করে খেলেন দুজনে। দুপুরে ভাত খেয়ে ঘুমোতে গেলেন। বেলা 4টেতে বিদ্যুৎবাবু উঠে পড়লেন। অনুরাধাকে আর তুললেন না, ঘুমোচ্ছে ঘুমোক, নিজেই উঠে পড়বে। সন্ধে হয়ে এলে অনুরাধাকে ডাকলেন, ওঠো গো, সন্ধে হয়ে গেল যে, চা করো, এই বলে ঘরের আলোটা জ্বেলে দিলেন। অনুরাধার চোখে আলো পড়াতেও যখন তার ঘুম ভাঙল না, তখন একরকম রেগে গিয়েই অনুরাধার গায়ে হাত দিয়ে ঠেলতে গিয়ে দেখলেন শরীর তার বরফের মতো ঠান্ডা আর শক্ত হয়ে গেছে। বিদ্যুৎবাবু নিথর, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। বুঝতে পারলেন অনুরাধা আর নেই, সব শেষ হয়ে গেল তার। পাশের বাড়িতে বেল বাজিয়ে খবরটা দিলেন। বয়স্ক মানুষ বলে সকলেই খুব সমীহ করে চলে, সবাই ছুটে এলো। ওদের বাড়ির কাছেই একজন ডাক্তারকে খবর দিয়ে ডাকা হলো। উনি বললেন, ভাত খেয়ে শোবার পরেই এই ঘটনা ঘটেছে, হার্ট অ্যাটাক। যাই হোক, ওনার যা করণীয় তা করলেন। বিদ্যুৎবাবু ছেলেদের খবর দিলেন, ছোট ছেলে রাত হয়ে গেছে বলে কাল সকালে আসবে বলল। অনুরাধাকে মর্গে রাখার ব্যবস্থা করা হলো, কারণ বড় ছেলে কাল সন্ধেতে পৌঁছাবে। আশেপাশের লোকজন এসে জড়ো হলো বিদ্যুৎবাবুর বাড়িতে। প্রশ্ন করতে লাগলো, মাসিমার কি শরীর খারাপ ছিল, বলেননি তো? বিদ্যুৎবাবু বললেন, না না, কিছুই হয়নি, সকাল থেকে তো রান্নাবান্না সবই করেছে, খেয়েছেও ভালো করে, ভাত খাবার পর শুতে গেলাম দুজনে, ও আর উঠল না। কোনো কষ্ট হলে তো বলতো নিশ্চয়ই। রাতে অনেকেই খাবারের জন্য বিদ্যুৎবাবুকে সাদাসাদি করল, কিন্তু তিনি কিছুই মুখে দিলেন না। বললেন, আপনারা অনেক করলেন আমার জন্য, এবার আপনারা বাড়ি যান, কাল ছেলেরা এলে যা সাহায্য করার করবেন। কেউ জিজ্ঞেস করল, আপনি কি ছেলেদের কাছে চলে যাবেন? বললেন, জানি না, ভেবে দেখিনি এখনো। আপনি একা থাকবেন রাতে? আমাদের কেউ কি থাকবো? বললেন, না না, তার দরকার নেই, ঘুম হয়তো আসবেই না। সকলে চলে যেতে দরজাটা ঠেকিয়ে সোফায় বসলেন।
যে বিছানায় অনুরাধা নেই সেই বিছানায় যেতে তার ইচ্ছে হলো না। অনুরাধার উদ্দেশ্যে বলতে লাগলেন, আমাকে ছেড়ে কত ধানে কত চাল বুঝিয়ে দিলে তো, একবেলাতেই বুঝে গেছি। তুমি চলে যাবার পর এক কাপ চা পর্যন্ত খাইনি। তোমার মতো চা কেউ করতে পারে না আমি জানি। আজ সত্যি স্বীকার করছি, তোমাকে অনেক কষ্ট হয়তো দিয়েছি, কিন্তু তোমাকে কত ভালোবেসেছি বলো। কখনো তোমাকে ছেড়ে কোথাও যাইনি, কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি। বাসলে কি এমন করে চলে যেতে পারতে বলো? আচ্ছা, একা যেতে তোমার ভয় করলো না? তোমাকে তো ঠান্ডা ঘরে রেখে এসেছে, খুব ঠান্ডা লাগবে তাই না গো? কাল ছেলেরা এলে আগুনে পুড়িয়ে মারবে। আমি যে সে দৃশ্য সহ্য করতে পারবো না। আমাদের বিয়ের দিন মনে পড়ছে। কত বছর দেখতে দেখতে কাটিয়ে দিলাম। কত ঝগড়া করেছি, আর্থিক কষ্ট পেয়েছি, তবু তার মধ্যেই ভালোবাসা খুঁজে পেয়েছি। বিদ্যুৎবাবু সবার সামনে কাঁদতে পারেননি, এখন কাঁদলেন। ঘর যে আমার ফাঁকা হয়ে গেল অনুরাধা, এখানে থাকবো কি করে আমি? চোখের জল মুছে সোফায় গা এলিয়ে দিলেন। ভোর হতেই কয়েকজন এসে জমা হলো তার দোরগোড়ায়। দরজা খোলা দেখে সবাই ঘরে ঢুকে দেখে বিদ্যুৎবাবু শুয়ে আছেন সোফায়। ডেকে তুলতে মায়া হলো। এখানেই শুয়ে আছেন হয়তো সারা রাত ধরে, কাল থেকে কিছুই খাননি। তাই একজন আস্তে করে ডাকলো, ও মেসোমশাই, সকাল হয়েছে, এবার উঠুন। কাল তো কিছুই খাননি, ফ্রেশ হয়ে নিন, তারপর চা নিয়ে আসছি। বিদ্যুৎবাবুর ঘুম না ভাঙলে তার গায়ে হাত দিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দেখল গা ঠান্ডা এবং শক্ত কাঠের মতো হয়ে গেছে। ভয়ে আঁতকে উঠল সবাই। আবার সেই ডাক্তারবাবুকে ডাকা হলো। বললেন, কর্তা গিন্নি দুজনেরই ম্যাসিভ হার্ট অ্যাটাক। আমার এত দিনের ডাক্তারি জীবনে এমন মৃত্যু আমি দেখিনি। কখনো হয়তো চেক আপ করাননি। এই বয়সে কেউ একা থাকে? লোকের ছেলে মেয়ে থাকে কেন? এই বয়সে দেখাশুনো করার জন্যই তো। ভালোই হয়েছে, কাউকে কোনো কষ্ট দেননি, চুপচাপ চলে গেলেন। হয়তো অনেক অভিমান বুকে নিয়ে গেলেন। ছোট ছেলে ঘরে ঢুকে সব কথাই শুনল। লজ্জায় আত্মগ্লানিতে তার মাথা হেঁট হয়ে গেল। বড় ছেলে পৌঁছে গেল। সকলের সহযোগিতায় দুটি দেহ বাড়ি থেকে বেরিয়ে অজানা পথে প্রস্থান করল। এমন 7 পাকে তাদের বাঁধা হয়েছিল, সেই বাঁধন তারা খোলেননি, এমনই ছিল তাদের ভালোবাসা। প্রচুর জনসমাগম হয়েছিল। স্বামী স্ত্রীর এমন মৃত্যুর দৃশ্য বিরল। সুন্দর করে তাদের সাজানো হলো যেন নববরবধূ। তাদের গমন পথের দিকে তাকিয়ে সকলে শেষ প্রণাম জানালো।